তো নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন যে স্যার প্যাসেজ এবং পোয়েম কী করে সলভ করব তার একটা ক্লাস দিতে। তো আজকে আমি আপনার জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি এটা শুধুমাত্র প্যাসেজ এবং পোয়েমের উপরে হবে। এখানে আমরা দুটা প্যাসেজ এবং দুটা পোয়েম অর্থাৎ দুটা গদ্যাংশ এবং দুটা কবিতার অংশ থেকে আমরা প্রশ্ন আলোচনা করব। এবং আপনারা জানেন যে বিগত বছরের প্রশ্নে বা আপনাদের যে আপকামিং এক্সাম হবে এখানে আপনাদের প্যাসেজ এবং কবিতা থেকে 15 মার্ক আপনাদের 100% আসবেই আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সম্পূর্ণ অ্যানালাইজ করব আপনাদের সম্মুখে। যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আপনাদের দেখিয়ে দেব এবং সেগুলি থেকে আনসার কি করে বের করতে হয় সবগুলি আনসার আমরা এক এক করে আপনাদের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আমরা সেই যে প্রশ্নপত্র রয়েছে প্রশ্ন থেকে আমরা সেই আনসারগুলো খুঁজে খুঁজে আমরা খুব ইজিলি বার করার চেষ্টা করব এবং কারেক্ট আনসার কী হয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা মূল প্রশ্নে চলে যাই। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই আপনারা প্যাসেজ এবং কবিতা থেকে ভালো নম্বর একটা পাবেন, সেটা 100% কনফার্ম। আপনারা সাথে আছেন তো ভাই? আপনার সাথে থাকুন, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখুন এখানে দেখুন 106। আমরা প্রথমেই প্যাসেজটা পড়তে যাব না, প্যাসেজটা পড়লে কিন্তু আপনারা গন্ডগোল করবেন। প্যাসেজ আপনি পড়লে সময় গন্ডগোল নয়, গন্ডগোল বললে ভুল বলবো, আপনি সময়কে নষ্ট করবেন, সময়কে বাঁচাতে শিখতে হবে। প্রাচীনকালে গদ্যাংশটি প্রাচীন যুগের কয়টি আশ্রমের কথা উল্লেখ আছে? একটা, দুইটা, তিনটা না চারটা? এখানে প্রাচীন যুগে কয়টা আশ্রম বলা হয়েছে দেখুন। কে বলেছে এখানে, কে বলেছে দেখুন, প্রথম হলো ছাত্র অবস্থা, যার সঙ্গে সেদিনের ব্রহ্মচর্য আশ্রমের তুলনা করা হয়েছিল। অর্থাৎ কি, ব্রহ্মচর্য একটা আশ্রমের নাম। একটা আশ্রমের নাম কি ছিল? একটা আশ্রমের নাম ছিল আমাদের ব্রহ্মচর্য। ঠিক আছে, তারপর দেখুন আবার বলেছে দ্বিতীয় পর্ব সংসার কর্মজীবন, এই জীবনের তারপর দেখুন সেকালের শেষ দুটি আশ্রম বানপ্রস্থ এবং জ্যোতি। তার মানে এখানে দুটো আশ্রম পেলাম এবং এখানে একটা আশ্রম পেলাম, ব্রহ্মচর্য আশ্রম। তো সুতরাং টোটাল আশ্রম আমার কয়টা হলো? আশ্রম হলো 3টা। ঠিক আছে, 106-এর কারেক্ট আনসার কী হলো? অপশন নাম্বার 4। দেখুন প্যাসেজ থেকে কী করে ট্রিকি আনসার করতে হয় সেটাও আমি আপনাদের শিখিয়ে দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই, সাথে থাকুন শেষ পর্যন্ত। টোটাল বাংলায় 30-এর মধ্যে 30 পাওয়ার টার্গেট রাখুন ভাই। প্রিভিয়াস 13 বছরের ক্লাস যদি ডিটেলস আপনার বুঝে নিতে পারেন, এমন কোনো কনসেপ্ট থাকবে না যেটা আপনার বোঝার বাকি রয়েছে। আমরা আজকের মতো ক্লাস কন্ডাক্ট করব, প্রত্যেকটা টপিক আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। গদ্যাংশ অনুযায়ী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশের আবশ্যিক শর্ত কি? নিজের কাজ নিজে করতে পারা, আর্থিক সাচ্ছল্য, উচ্চ মেধা, নাকি নিঃসঙ্গ জীবন কাটাতে পারা? 107। তো 107-এর কারেক্ট আনসার কী হবে? 107-এর কারেক্ট আনসার আমরা কোথায় পাই? আমরা একটু দেখি, আপনাদের সঙ্গে সঙ্গে দেখব ভাই। অর্থাৎ ব্রহ্মচর্যে যে আমরা যে অ্যাডমিশন নেব, অ্যাডমিশনের একটা শর্ত রয়েছে। তো অ্যাডমিশনের শর্তটা কি? এই দেখুন এখানে পেয়েছি। সেই প্রাচীনকালে বালক যখনই নিজে চলাফেরা করতে এবং নিজের দৈনন্দিন প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারত, তখন তাকে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হতো। অর্থাৎ সেই ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করার শর্ত ওটাই ছিল, শর্তটা ওটাই ছিল যে দৈনন্দিন প্রয়োজনের যে কাজ সে কাজগুলো যাতে নিজের কাজগুলো নিজে করতে পারে, এটাই ছিল শর্ত। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দেখলেন প্যাসেজ ডাইরেক্ট আনসার রয়েছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গ্রামবাসীরা কিসের ভূমিকা পালন করত? সমালোচক, পৃষ্ঠপোষক, নাকি পরিদর্শক, নাকি নিষ্ক্রিয় দর্শক? তো এখানে কারেক্ট আনসার কী হবে? গ্রামবাসীরা কোথায় রয়েছে দেখি তো ভাই। এখানে গ্রামবাসীরা কী করতো? গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, আর কোনো গ্রামবাসীর কোনো ফ্যাক্টর নয়। তো যারা ভিক্ষা দিত সানন্দ মনের আনন্দে দিত, সমালোচনায় কোনো ব্যাপার আসে না, পরিদর্শনে কোনো ব্যাপার আসে না, নিষ্ক্রিয় দর্শকের ব্যাপার আসে না। এখানে কারেক্ট আনসার হবে কি? পৃষ্ঠপোষকের ভূমিকায় তারা কাজ করছে। নেক্সট প্রশ্ন দেখি। গদ্যাংশটি পড়ে বোঝা যায় যে প্রাচীনকালে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না, নিঃসঙ্গ জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, আনন্দের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না। তো 109-এর কারেক্ট আনসার কী হবে আমরা যদি দেখি, তো আমরা একটু প্যাসেজে আমরা একটু চোখ বুলাই তো ভাই। এখানে কে দিয়েছে দেখুন,
শিক্ষার্থী ব্রহ্মচারী গুরুদেবের পরিবারের একজন সদস্য হয়ে যেতেন। আচার্য, আচার্যানী এবং শিষ্যরা সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সমভাবে বরণ করতেন। শুধু শিক্ষার্থীর পঠন পাঠন নয়, তার ভরণ পোষণের দায়িত্ব গুরুকে গ্রহণ করতেন। অর্থাৎ কি, সবাই মিলে একসঙ্গে তারা জীবনযাপন করত। সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। সবাই একসঙ্গে, গুরু শিষ্য আচার্য আচার্যানী সবাই একসঙ্গে তারা জীবনযাপন সেখানে করত। ঠিক আছে, একজনের সুখ দুঃখ আরেকজনে ভাগ করে নিত। সবাই একসঙ্গে সমষ্টিগত জীবনযাপন প্রণালী এখানে উল্লেখযোগ্য ছিল। তারপর দেখুন, উদ্ধৃত গদ্যাংশটিতে কোন শব্দটির স্ত্রীলিঙ্গের উল্লেখ নাই? শিষ্য, আচার্য, গুরু না পিতা? এই ক্ষেত্রে আমরা একটু দেখি তো। এখানে দেখুন আচার্যের কিন্তু পেয়ে গেলাম, কি পেলাম? আচার্যানী, তার কিন্তু স্ত্রীলিঙ্গ রয়েছে, তাই না? পিতার আমরা কি পেয়ে গেলাম? মাতা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আর কে রয়েছে ভাই? গুরু। এই দেখুন গুরু পেয়ে গেলাম, গুরুর কি গুরু পত্নী পেয়ে গেলাম, তাই না? তো এখানে দেখুন আচার্য পেলাম, গুরু পেলাম, পিতা পেলাম, শুধুমাত্র শিষ্যের স্ত্রীলিঙ্গ এখানে নাই। আমরা তিনটে পেয়ে গেছি, তার মানে একটা থাকবে না, এটা খোঁজার কোনো প্রয়োজন নাই। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সুখ সমভাবে বরণ করতেন। এখানে অভাব প্রাচুর্য বলতে কি বোঝায়? সবাই একসঙ্গে সুখ দুঃখ অভাব প্রাচুর্য সব কিছু তারা কী করতো? একসঙ্গে বরণ করতো। তো এখানে সুখ দুঃখ মানে কি? সুখ এবং দুঃখ। অভাব প্রাচুর্য মানে কি? অভাব মানে কি? অভাব মানে নাই, প্রাচুর্য মানে কি? অনেক। তো এই সবগুলা অভাব এবং প্রাচুর্য, অভাব অপ্রাচুর্য হবে দুইটা। দুঃখ এবং সুখ, যদি সুখ ও দুঃখ হয় তাহলে অভাব এবং প্রাচুর্য হবে। ঠিক আছে ভাই, সুতরাং এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা করত, তার কারণ কি? গ্রামবাসীরা সবাই বিত্তবান ছিল, গ্রামবাসীরা সবাই কি ছিল? ধনী ছিল। 112 নম্বরে বলেছে। আর বলেছে গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে মনে করত। তো এবার আমরা একটু প্যাসেজে যাই, প্যাসেজে গেলে আমরা দেখব। এই দেখুন, গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, ভিক্ষা করে যা পাইতো সেটা গুরুপত্নীর ভাণ্ডারে সঞ্চিত হইতো। তাছাড়া বিত্তবানেরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা গুরুর আশ্রমে সাহায্য পাঠাতেন। সবাই এই দানকে পুণ্য কর্ম বলে মেনে নিতেন। ঠিক আছে, এখানে দেখুন একটা কথা বলেছে, তাছাড়াও বিত্তবানেরাও দিত, প্রাক্তন ছাত্ররাও দিত। তার মানে গ্রামের সবাই যে বিত্তবান সেটা কোনো কথা নয়, কিন্তু সবাই এটাকে পুণ্য কর্ম বলে দাবি করতো বা মানত। এখানে দেখুন গ্রামের সবাই বিত্তবান ছিল, এটা ক্যান্সার, এটা ভুল। আর গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে করতো, এটা শুদ্ধ। তো এখানে বলেছে এ এবং বি দুটাই তো ভুল নয়। এখানে বলেছে এ ভুল কিন্তু বি ঠিক, অর্থাৎ ইয়েস, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট। 1 নম্বর ভুল এবং 2 নম্বরটা শুদ্ধ। এই বর্ণনা অনুযায়ী সেকালের ছাত্র অবস্থা ছিল কি ধরনের ছিল? 113 নম্বর প্রশ্নে কি বলেছে দেখুন, সবাই একসঙ্গে বিন্দাস জীবনযাপন করতো, কোনো টেনশনের ব্যাপার ছিল না। গুরু সব শিষ্যদের শিখাবার ভার নিতেন, খাওয়া পরসার ভার নিতেন। তারপর শিষ্যরাও কিছুটা ভিক্ষা করে এনে গুরুপত্নীরে দিত। অর্থাৎ কি সহজ সরল ছিল। ঠিক আছে, তারপর ব্যাকরণের একটি প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? এটা কারেক্ট আনসার কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো। কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? কোয়েশ্চন নম্বর 111-4। এটা কারেক্ট আনসার হবে কি? শিক্ষা গ্রহণ, মানে শিক্ষাকে গ্রহণ, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি 115। তো 115-এ যাওয়ার আগে আমরা একটা কবিতা পেয়ে গেলাম, কবিতাটা আমরা একটু পরে দেখব। আগে দেখি কি কবিতার মূল বিষয়বস্তুর বর্ণনা কি? বর্তমান সময়ে এক গৌরবজনক প্রবণতা, বর্তমান সময়ে এক বিস্ময়কর প্রবণতা, বর্তমান সময়ে এক হাস্যকর প্রবণতা, নাকি বর্তমান সময়ে এক বিপজ্জনক প্রবণতা? তো একটু আমরা কবিতায় গিয়ে একটু ক্লু দেখি তো। দেখুন কী ছিল? নিজের ঘর, নিজের খাবারের থালা, নিজের ওয়ার্ডার,
নিজের গাড়ি সব কিছু বুকে ধরে আগলে রাখতে রাখতে সব শেষ হয়ে যাচ্ছে, কোনোই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, ছোট থেকে বড় সব কিছু আমার কী হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের কারো হাত নাই, বাহু নাই, কারো হাতের আঙ্গুল নাই, কোনোই থেকে সব বাদ, অর্থাৎ সব কিছু কী হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সব নিঃশেষ হয়ে যাচ্ছে। তো নিঃশেষ হয়ে যাচ্ছে এখানে কি, অর্থাৎ এখানে কি দেখা দিচ্ছে ভাই, এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি দেখা দিচ্ছে, যে সব যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে, বিপদ হবে। 116। আচ্ছা, ভাষার কথা থাক, এখানে ভাষার কথা থাক বলতে কবি কি বোঝাতে চাইছেন? ভাষাগত পাণ্ডিত্যের কথা, ভাষাগত অভিন্নতা, নাকি ভাষাগত ভিন্নতা, নাকি ভাষাগত মাধুর্য? তো এটা জানার জন্য আমাদেরকে একটু জাস্ট প্যাসেজে যেতে হবে, প্যাসেজে গেলে আমরা একটু দেখে নেব। আরে ভাই রুক যা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি, হাজার রকমের ভাষা, অর্থাৎ কি এখানে কি রয়েছে, হাজার রকমের ভাষা রয়েছে, ভাষাগত বিভিন্নতা রয়েছে, ঠিক আছে, ভাষাগত বিভিন্নতা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি, হাজার রকমের কথা, এখানে হাজার রকমের ভাষা, এখানে ভাষাটা অনেক রকমের ভাষা আছে, তার মানে কি ভাষাগত বিভিন্নতার কথা তিনি বলেছেন। তো ভাষাগত বিভিন্নতা কোথায় রয়েছে দেখি, এই দেখুন, ভাষাগত বিভিন্নতার কথা থাক, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন, পৈতে এবং তসবি শব্দ দুটি কিসের দোহনা বহন করছে? ধর্মাচারগত চমৎকারিত্ব, নাকি ধর্মচারগতিত পার্থক্য, নাকি ধর্মাচারগতিত ঐক্যের, নাকি ধর্মাচারগত পবিত্রতার? এই ক্ষেত্রে 117 কারেক্ট আনসার কী হবে? এখানে একটু প্যাসেজে যাই, এই দেখুন কি বলে, আমি পৈতি দেখালাম তুমি তসবি দেখালে, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে। অর্থাৎ কি এখানে দুটি ধর্মের কথা বলা হয়েছে, একটি ধর্মে যদি পৈতাকে গুরুত্ব দেওয়া হয় তো আরেকটি ধর্মে তসবিকে গুরুত্ব দেওয়া হয়, সেম জিনিস কিন্তু তার নাম আলাদা ধর্মগত দিক দিয়ে, তাই না? তো সুতরাং এখানে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, ধর্মাচারগত পার্থক্য। ঠিক আছে, দুটি ধর্মের কথা বলা হয়েছে, সুতরাং 117 নম্বর প্রশ্নের আনসার হবে অপশন নাম্বার 2। তারপর দেখি, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে, এখানে উভয়ই দেখানোর যে এখানে আমরা উভয়ই দেখালাম, উভয় কি দেখালাম, এটা কারেক্ট অ্যান্সার হবে ধর্মীয় অসহিষ্ণুতা। ঠিক আছে, ধর্মীয় যেটা অসহিষ্ণুতা যেটা ভাব, এটা এখানে চলে আসছে। কবিতাটিতে কনুইয়ের ভূমিকা, অর্থাৎ কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কনুই থেকে সব কিছু শেষ, আমরা আগে দেখেছিলাম কনুই থেকে সব কিছু শেষ, তো কনুইয়ের ভূমিকা কি, পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, ইয়েস 100% বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, অর্থাৎ কনুই থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তো তার মানে এখানে কি হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারপর দেখি, বলইয়া শব্দের অর্থ কি, এটা বলুন তো ভাই, ভুল বলইয়া শব্দের অর্থ কি? কোয়েশ্চেন নাম্বার 120, গোলকধাম, ভুল পথ, নাকি কাঁচা রাস্তা, নাকি গোলক ধাঁধা? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি, গোলক ধাঁধা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো তার তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটি আমি সবার আগে জানিয়ে দিই, এটা হচ্ছে 2021-এর যে জানুয়ারি মাসে যে সিটেট পরীক্ষা হয়েছিল তার পেপার 2, ইয়েস আপনারা ঠিক শুনছেন, পেপার 2 এর কোয়েশ্চন পেপার। তো পেপার 2 পেপার 1 সে যাই হোক না কেন, সেটা সবগুলো সিলেবাস প্রায় সমান থাকে, আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে 2021-এর পেপার 2 এর জানুয়ারি মাসের কোয়েশ্চন পেপার আমার হাতে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসেজ রয়েছে, ঠিক আছে, একটা প্যাসেজ রয়েছে। তো এই প্যাসেজ থেকে কি করে কারেক্ট আনসার করতে হয়, অর্থাৎ একটা প্যাসেজ থেকে কি করে কারেক্ট আনসার করতে হয় সেটা আমরা প্রথমে শিখব, তারপর আমরা কবিতা একটা দেখব, তারপর আমরা প্যাডাগজির যে 15 মার্কস থাকে সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ এই প্রশ্নপত্রে যে 30 মার্কস আসছে এই সবগুলো আমরা আজকে কভার করব, একদম সাথে থাকুন। তো সবার প্রথমে আমরা যাই কোয়েশ্চন নাম্বার 91। প্রথমে আমরা কোয়েশ্চনে যাব, প্যাসেজ আমরা প্রথমে পড়ব না, প্যাসেজ পড়ে সময় নষ্ট করব না। নেওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে? প্রশ্নটা দেখলাম কি, নেওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে? জেনারেল একটা আইডিয়া, যেটা 100% বলা যায় না, কিছুটা আইডিয়া যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রথম যেটা প্রশ্ন সেটা প্রথম প্যারাগ্রাফে থাকে না, সেটা 2 নম্বর কিংবা 3 নম্বর প্যারাগ্রাফে থাকে। ইটস জেনারেল আইডিয়া আর কি, মানে সবসময় যে তা 100% কারেক্ট হবে তা নয়। তো প্রথমে আমরা প্রেফার দেব 2 নম্বর বা 3 নম্বর প্যারাগ্রাফে। এখানে দেখুন কোথাও এই ধরনের কোনো কিছু আছে নাকি না, এই দেখুন পেয়ে গেছি। নামডাফা অরণ্যের পর নেওড়া ভ্যালি হচ্ছে দ্বিতীয় অরণ্য, যেখানে 7
প্রজাতির বিড়াল গোত্রের প্রাণীর দেখা মেলে? একদম হুবহু প্রশ্ন, হুবহু কারেক্ট আনসার পেয়ে গেলাম যে নেওড়াবেলির জঙ্গলে কয় প্রজাতির বিড়াল দেখা যায় ভাই? 7 প্রজাতির বিড়াল দেখা যায়। সুতরাং 7 প্রজাতি ইজ দ্য অপশন নাম্বার 4। তো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তারপর দেখি মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয় কেন? একটা বন আছে, বনের নাম একটা জঙ্গল, একটা ঘন জঙ্গল, ঘন জঙ্গলের নাম হচ্ছে মালিঙ্গা জঙ্গল। সেই মালিঙ্গা জঙ্গলটা বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধা নয় কেন সেটা বলতে হবে। অপশনগুলো আমরা একবার দেখি। গভীর বাসবনটি বাঘের অবাধ বিচরণের যে সুবিধা নয়, তার মানে কি? তার মানে যে এই যে জঙ্গল যে রয়েছে, এই জঙ্গলে গভীর বাসবন রয়েছে, অনেক বেশি বাসবন থাকার ফলে যে বাঘগুলা মানে যেদিকে ইচ্ছে সেদিকে তারা বিচরণ করতে পারে না, যার ফলে তারা শিকার করতে পারে না। নাম্বার 2, এই বনটিতে শিকার পাওয়া যায় না। নাম্বার 3, জঙ্গল গভীর হওয়ায় অন্ধকারে বাঘ ভালো দেখতে পায় না। নাম্বার 4, জঙ্গলটি জলে ডুবা, তাই শিকার থাকলেও বাঘ ধরতে পারে না। তো অ্যাকর্ডিং টু দিস অপশন আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আমরা একটু হালকা চোখ বোলাবো। এখানে দেখুন হাজার হাজার মালিঙ্গা বাঁশের বন নিয়ে কিছুটা চিন্তিত বিশেষজ্ঞ মহল। হাজার হাজার বছর ধরে গজিয়ে ওঠা বাঁশের গভীর এই বন বাঘের অবাধ বিচরণের পক্ষে সুবিধা নয়। গভীর বাসবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের আর কিছু করার থাকে না। তার মানে এখানে বাঘ শিকার করতে পারে না, বাঘের শিকারের পক্ষে সেটা সুবিধাজনক নয়। কেন? কারণ কি গভীর বাসবনের মধ্যে যদি শিকারটা লুকিয়ে থাকে তখন বাঘ আর কিছু করতে পারে না, বাঘ সেদিকে অবাধে চলাফেরা করতে পারে না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কোয়েশ্চন নাম্বার 92 কারেক্ট আনসার দেখুন। এক্ষেত্রে কারেক্ট আনসার বুঝতে পারছেন কোনটি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1, গভীর বাসবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধা নয়। তো প্যাসেজ থেকে আনসার বের করা অনেক সহজ ভাই। 1টি 2টি বা 5টি প্যাসেজ আপনারা নিজে থেকে নিজে সলভ করুন বা আমাদের সঙ্গে সলভ করুন, তারপর দেখবেন যে আপনি 100% কারেক্ট আনসার, যে প্যাসেজ থেকে 15 মার্ক আপনি পাবেন। কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ব্যাকরণের একটা সামান্য ধারণা আপনার থাকতে হবে, তেমন বেশি না, মোটামুটি একটা ব্যাকরণের বেসিক নলেজ থাকলে আপনার হলো। এবার দেখুন চৌদাফেরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়েছিল? রবিকান্ত সিনহা, অনিমেষ বসু, অজিত রায় নাকি উজ্জ্বল ঘোষ? তো চৌদাফেরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়ে? তো এখানে কারেক্ট আনসার আমরা দেখি কোথায় রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে একটু চোখ বুলাই তো দেখি। ফের মালিঙ্গা বাসবনে দেখা মিলল শার্দুল সম্রাটের, এবার বাঘমামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়। 3 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টার পর নেওড়াবেলির জাতীয় উদ্যানের চৌরাফেরি এলাকায় বাঘের ছবি দেখা পড়ে তার ক্যামেরায়। দেখুন চৌদাফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়েছে তার ক্যামেরায়। কার ক্যামেরায়? এখানে কার কথা বলা হয়েছে? বনকর্মী বা ফরেস্ট অফিসার অজিত রায়। ঠিক আছে, বনকর্মী ফরেস্ট অফিসার অজিত রায়ের ক্যামেরায় বাঘের ছবিটা কী করেছে? ধরা পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে অজিত রায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, অপশন নাম্বার 3। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 94-এ কী বলেছে? নাদুস নুদুস শব্দটির বিপরীত অর্থ কোনটি? এটা একটা বাংলা ব্যাকরণের প্রশ্ন। দেখুন বিপরীত শব্দ আপনারা জানেন, তো কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভাই। কারেক্ট আনসার কী হতে পারে? রুগা পাতলা, মোটাসুটা নাকি ছোটোখাটো নাকি যুবদুবু? এক্ষেত্রে নাডুস নুডুস শব্দের বিপরীত অর্থ কি? এটা কারেক্ট আনসার কী হবে? মোটা পাতলা। 94-এ কারেক্ট আনসার কি? অপশন নাম্বার 1, রুগা পাতলা। তারপর দেখুন গভীর বাসবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। এই বাক্যটিতে গভীর বাসবনে কোন কারক? গভীর বাসবনে যদি কোনো শিকার লুকিয়ে থাকে তাহলে বাঘের কিছু করার থাকে না। এখানে গভীর বাসবনেটা কোন কারক? তো দেখুন কারক বিভক্তির ক্লাস যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আপনারা। এখানে বলেছে কি কোথায় শিকার লুকিয়ে থাকলে বাঘের কিছু করার থাকে না? গভীর বাসবনে। তার মানে কোথায় দিয়ে প্রশ্ন করলাম, সুতরাং সেটা আমাদের কারেক্ট আনসার কী হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি ভাই? অধিকরণ কারক ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কি বলেছে প্রশ্ন হয়, গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর বেশি এসেছে তখন প্রমাণ। এখানে দেখুন সরল, জটিল, যৌগিক এবং মিশ্র। এই বাক্যের মধ্যে দেখুন যখন তখন রয়েছে। ঠিক আছে, আর কিছু বাক্য সম্পূর্ণভাবে পড়ার প্রয়োজন নাই ভাই। যদি বাক্যের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যখন তখন রয়েছে, তো যদি কোনো বাক্যের মধ্যে যখন তখন থাকে তখন সেটা কি বাক্য হয়? জটিল বাক্য হয়। আমরা কনসেপ্টের কাছে বলেছিলাম জটিল বাক্য হয়। তারপর দেখে নেওয়া যাক 97 কি বলেছে। দেখুন
নিচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের অর্থই দুটা জঙ্গল, অর্থাৎ নিচের কোন দুইটা জঙ্গলের সমার্থক শব্দ? 97 কি বলেছে, জঙ্গলের সমার্থক শব্দ কোনটি? এখানে দেখুন অরণ্য নিরেজ, বনগিরি, বন অরণ্য নাকি জলজ নিরেজ। তো এখানে জঙ্গলের সমার্থক শব্দ বন এবং অরণ্য, এই দুটাই হচ্ছে কি জঙ্গলের সমার্থক শব্দ। প্রদত্ত গদ্যাংশটিতে লেখক কাকে মামা বলে সম্বোধন করেছিলেন? এই যে গদ্যাংশ রয়েছে, গদ্যাংশটিতে লেখক একজনকে মামা বলেছেন। তো মামা তিনি কাকে বলেছিলেন? বনপাল, বনকর্মী, বাঘ নাকি মালিঙ্গা ম্যানেজমেন্টকে। তো এবার দেখুন, তো আমরা পেসিজে যদি যাই, পেসিজে একদম সবের টপে আপনারা যাবেন, এখানে দেখুন কি, এখানে বাঘ মামার দেখা পেলেন। তো মামা কাকে বলা হয়েছে? বাঘ মামা, মানে কাকে মামা বলা হয়েছে? বাঘকে মামা বলা হয়েছে। সুতরাং অপশন নাম্বার বাঘ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বাঘ, অপশন নাম্বার বাঘ মানে কি ভাই? অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছেন? আশা করি সমস্যা হচ্ছে না। তারপর দেখুন, এখানে দেখুন প্রশ্নটা কি রয়েছে, 99 প্রশ্ন যেটা রয়েছে, এটা কি 2017 সাল থেকে নেওড়াবেলির জঙ্গলে প্রায়শই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। এটি কি প্রমাণ করে? যে বাঘগুলি জঙ্গলের ভিতরে থাকতে পারছে না। আরে ভাই, বাঘগুলি যদি জঙ্গলের ভিতরে থাকতে না পারে তাহলে জঙ্গলে ক্যামেরায় ছবি উঠবে কী করে? সে অন্য ব্যাপার, আমরা দেখব না। আমরা শুধুমাত্র প্যাসেজের ভিত্তিতে সেটা কারেক্ট অ্যান্সার করব। নেওড়াবেলির পরিবেশ বাঘের জন্য সুস্থ, স্বাভাবিক। পর্যটকেরা গভীর জঙ্গলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, হতে পারে। বনকর্মীরা একই বাঘের বারবার ছবি তুলে। তো এখানে এটার কারেক্ট অ্যান্সার যদি আমরা দেখি, একটু আমাদের প্যাসেজে দেখতে হবে। 2017 সালের যে ঘটনাটা বলা হয়েছে, তো সে 2017 সালের ঘটনা, এই দেখুন 2017 সাল থেকে প্রতি বছরই নেওড়াতে বাঘের ছবি ধরা পড়ে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে বলা হয়েছে গোটা বিশ্ব যখন বাঘের অপলুপ্তির খবর পেয়েছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসাবে নেওড়াবেলির জঙ্গলে স্বাভাবিক সুস্থ পরিবেশ রয়েছে। অর্থাৎ বাঘের বসবাস করার জন্য এই জঙ্গলটা সুস্থ, স্বাভাবিক রয়েছে। তো এই অপশনটা হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কি নেওড়াবেলির পরিবেশ বাঘের পক্ষে সুস্থ, স্বাভাবিক ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন, এটা কবিতা, গ্রাম হয়ে উঠেছে শহরে, শূন্য ঘর শূন্য গুলা, এই যে একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি। তো এই কবিতা থেকে আমাদের পরবর্তী প্রশ্নগুলো আমাদের করতে হবে। তো কবিতা থেকে আমরা যদি প্রশ্নগুলো বের করি তাহলে কী হবে দেখুন, গ্রামে আগে সন্ধ্যাবেলায় কিসের ধ্বনি শোনা যেত? শঙ্খ, কাসরের, ঘণ্টা না ঢোলকের? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে দেখুন, এই দেখুন এখানে দেখুন, বিনা শাকে সন্ধ্যা হয়, মানে আগেরকার যে দিন রয়েছে, আগেরকার যে গ্রাম হয়ে উঠেছে শহরে, মানে এখনকার যে গ্রাম, আগেকার গ্রাম বর্তমান শহরে যে কায়দায়, শহরে ভাব নিয়েছে। তো আগেরকার যে সন্ধ্যা হতো, সন্ধ্যার সময় কি হতো? শাক বাজত, অর্থাৎ শঙ্খ ধ্বনি হতো। কিন্তু এখন কি বলেছে? বিনা শাকে সন্ধ্যা হয়, মানে এখন আর শঙ্খ বাজে না। তার মানে আগেকার দিনে সন্ধ্যার বেলা শঙ্খ বাজত বা শাক বাজত। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শঙ্খের। তো এখানে দেখুন 101 প্রশ্নে কি বলেছে, নিচের বিকল্পগুলিতে 3টি করে জীবিকার নাম উল্লেখ রয়েছে। কোন বিকল্পটির 3টি জীবিকাই উল্লেখিত যে পদ্যাংশটিতে রয়েছে? তাঁতি, কুমার, গোয়ালা, তাঁতি, কুমোর, কামার, চাষি, কুমোর, কামার, তাঁতি, মাঝি, কামার। তো এটা আমরা কারেক্ট আনসার একটু খুঁজে বের করব। একটু যাই তো আমরা দেখি তো ভাই, এখানে দেখুন আমরা কি কি দেখতে পাই। এখানে দেখুন আমরা তাঁতি পেয়েছি, তাঁতি আছে, কুমোর আছে, তারপর কি রয়েছে? কামার আছে। তো তাঁতি, কুমোর এবং কামার আমাদের রয়েছে। তো তাঁতি, কুমোর এবং কামার আমাদের অপশনে, আমাদের অপশন নাম্বার 2তে রয়েছে তাঁতি, কুমোর এবং কামার। তো তাঁতি, কুমোর এবং কামার ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখুন পথ কিসে ঢেকে গেছে? তো পথ কিসে ঢেকে গেছে? এবার দেখুন, বুনো ঘাসে পথ ঢাকে, মানে পথটা কিসের দ্বারা ঢাকা হয়েছে? বুনো ঘাসের দ্বারা। তো সুতরাং বুনো ঘাস অপশনে কোথায় রয়েছে দেখি তো ভাই। তো দেখুন বুনো ঘাস কিন্তু আমাদের নাই, শুধুমাত্র ঘাস আছে, সুতরাং ঘাসটা হয়ে যাবে আমার এক্ষেত্রে কারেক্ট আনসার। বুঝতে পারছেন? তারপর দেখুন নিষ্প্রদীপ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? 103। এখানে কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। 103 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার নিষ্প্রদীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে নি প্লাস প্রদীপ। এটা কারেক্ট আনসার কী হবে? নি প্লাস প্রদীপ। তারপর দেখুন বুনো শাকে পথ ঢাকে, বিনা শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে।
তো এক্ষেত্রে কোন পদটি করণকারক সেটা আমাদেরকে বলতে হবে। কোন পদটা কি করণকারক সেটা আমাদের বলতে হবে। বুনো ঘাসে পদ ডাকে, এখানে করণকারক মানে কি কিসের দ্বারা কাজটা হয়, তো কার দ্বারা কাজটা হচ্ছে, বুনো ঘাসের দ্বারা পদ ডাকা হচ্ছে, তার মানে বুনো ঘাসে ইজ দ্য রাইট আনসার। তারপর এই কবিতার মূল সুর কি, কবিতা থেকে আমরা কি পেলাম, দেখুন আগে আগে গ্রামে এই সকল ঘটনা ঘটতো, কিন্তু এখন আর গ্রামে ঘটে না। তার কারণ কি, গ্রাম এখন শহুরে ভাব নিচ্ছে, মানে কি, মানে নগর সভ্যতার উজ্জ্বলতায় গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়েছে। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার।